সময় বদলায়, প্রজন্ম আসে যায়, কিন্তু কিছু কিছু নাম থেকে যায় চিরন্তন। সমরেশ বসু শুধু একজন লেখকই নন, বাংলা সাহিত্যের এক অনিবার্য অধ্যায়, এক বিপ্লবের নাম। এই অসামান্য স্রষ্টা 2 শতাধিক গল্প ও 1 শতাধিক উপন্যাসের মধ্য দিয়ে এঁকেছেন সমাজ, রাজনীতি, প্রেম ও বিদ্রোহের চিত্র। অমৃত কুম্ভের সন্ধানে, 3 ভুবনের পারে, প্রজাপতি, গঙ্গা, তার একের পর এক সৃষ্টিতে ধরা পড়েছে জীবনের টানাপোড়েন, অস্তিত্বের লড়াই। কালকুট ছদ্মনামে তিনি যেমন তীক্ষ্ণ বহুমাত্রিক সাহিত্য সৃষ্টি করেছেন, তেমনি শিশুদের জন্য গড়েছেন রহস্যময় জগৎ, গোয়েন্দা গোগলের দুনিয়া। আবার শাম্ব উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। কিন্তু সাহিত্যই তার একমাত্র ক্ষেত্র ছিল না। চলচ্চিত্র, নাটক, সর্বত্রই ছিল তার নির্ভুল ছোঁয়া। তার শব্দেরা আজও জীবন্ত, তার গল্পেরা আজও সময়ের সীমানা অতিক্রম করে আমাদের মনে ঝড় তোলে। সমরেশ বসু, যিনি আজও আমাদের ভাবান, আমাদের পথ দেখান। তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁকে স্মরণ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগ 4র্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে বিশেষ অধিবেশন, সমরেশ বসু স্মারক বক্তৃতা। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। 4র্থ আন্তর্জাতিক বঙ্গ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকবারই আমরা স্থানীয় বাঙালিরা সারা পৃথিবীর বাঙালিদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করি, যোগাযোগ রাখি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাধ্যমে। আশা করি তারা এসেছেন অনেকেই, এবং এই 3 দিনের সম্মেলন তারা উপভোগ করবেন। আজকের যে এখানকার অধিবেশন, তার 2টো অংশ, যেমন দেবদূত আপনাদের বললেন। প্রথম অংশে আমাদের বরণীয় লেখক সমরেশ বসুর স্মারক বক্তৃতা দেবেন আর কেউ নয়, তাঁর সুযোগ্য পুত্র ডক্টর নবকুমার বসু। নবকুমারের পরিচয় নতুন করে দেবার কিছু নেই। সে পেশাতে ডাক্তার, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সে লেখকও বটে, এবং চমৎকার গল্প উপন্যাস সে লিখে বাঙালি পাঠকের মন জয় করেছে। থাকে লন্ডনে, কিন্তু বাংলা সাহিত্যের সেবায় সে নিজেকে নিয়োগ করেছে, এবং আমরা তাকে যখনই চাই তখনই পাই। বিশেষ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এই কাজে, এই যে পত্রিকাটি পুজোর সময় যেটি মা তোর মুখের বাণী নাম দিয়ে বেরোয়, সেই পত্রিকাটি নবই মূলত দায়িত্ব নিয়ে লেখা নির্বাচন করে, লেখা দেখে, সংশোধন করে। আর লেখক হিসেবে সে তো অত্যন্ত জনপ্রিয়, প্রতিষ্ঠিত লেখক। আমাদের প্রিয় লেখক সমরেশ বসুর 100বর্ষ চলছে, আপনারা জানেন। এই 100বর্ষ উপলক্ষে এই স্মারক বক্তৃতার আয়োজন। আমি খুব খুশি যে নব সময় পেয়েছে এই বক্তৃতাটি আমাদের জন্যে, এই বক্তৃতাটি দেবার প্রস্তুত করার সময় পেয়েছে। আমি এবার ডক্টর নবকুমার বসুকে সমরেশ বসু স্মারক বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ করছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আসলে আমি একটা বিষয় নিয়ে বলতে যতটা এসেছি, তার থেকে একই রকমভাবে আমি অন্যদিকে, মানে প্রশাসনিক বলবো না, কিন্তু ব্যবস্থাপনার দিকে খানিকটা নজর দিতেই হচ্ছে। তার কারণ এটা পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদের সংস্থা। আর একটা জিনিস আপনারা সকলেই বুঝতে পারেন যে একেবারে প্রথম দিকে যা হয়, যে
সকলের প্রস্তুতির জন্যই অনেকটা সময় চলে যায় এবং প্রস্তুত হতে হতেও কয়েক বছর চলে যায়। এর মাঝখানে যখন আমরা শুরু করেছিলাম প্রথমে, তার মধ্যে যদিও আজকে আমরা বলছি এটা চতুর্থ, কিন্তু আসলে তার মাঝখানে কোভিড থাকার জন্য অসুবিধে হয়েছে। এগুলো যেরকম, এই অসুবিধাগুলোকে আমাদের মানিয়ে নিতে হয় সকলের জন্য আর কি। এবং মোটামুটি যারা এসেছেন এবং যারা আসবেন ভবিষ্যতে, সকলে মিলে নিশ্চয়ই আরেকটু উন্নতি করা যাবে। আমি একটু অন্য দু চারটে কথা বলে নিই, তাতে হবে কি যে এখানে যারা নতুন এসছেন তাদের পক্ষে একটু বোঝারও সুবিধে হবে যে আমাদের মাথার ওপরে এমন ধরনের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ রয়েছেন যাদের জন্য কিন্তু আমরা শেষ পর্যন্ত টিকে রয়েছি। তার মধ্যে পবিত্রদাকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আর জাস্টিস চিত্ততোষ মুখোপাধ্যায় বাংলার বাগের নাতি, বয়সের কারণে তিনি এখানে আসতে পারেননি, কিন্তু মাথার ওপরে তিনি সবসময় আছেন। এখনো পর্যন্ত কত 93 কিংবা 94 বছর তো বয়স হলো নাকি, 95 ভাবুন, তিনি আছেন এবং আমাদের বিভিন্ন ব্যাপারে তিনি সবসময় কিন্তু উৎসাহিত করেন। তারপরে আমরা তখন ঠিক করলাম যে এবারের আমাদের অনুষ্ঠান আর যাই হোক না কেন, আমাদের কিন্তু অনুষ্ঠানের কোনো জায়গাতে খামতি নেই কিন্তু সমস্ত কিছুর মধ্যে। আর একটা ব্যাপারে বুঝতে পারেন যে আমাদের এটার জন্য কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই, কিছুই নেই। সুতরাং আমরা নিজেদের মধ্যে আলোচনা করে, ব্যবস্থা করে, বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে, টাকা পয়সা তুলে ব্যবস্থা করে একটা সেন্টার ভাড়া করা, তারপর সেখানে একটু চা কফির ব্যবস্থা করা, দীর্ঘ অনুষ্ঠানের সময় লাঞ্চের ব্যবস্থা করা, এই সব কিছু করার সঙ্গে সঙ্গে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন আছে। সুতরাং আমরা বারবার করে একটা কথা মনে এসেছে যে অনুষ্ঠানের আয়োজন করছি, শেষ পর্যন্ত কিন্তু আমাদের শ্রোতা দর্শকরা ঠিকমতো থাকবেন তো। এই প্রসঙ্গে একটা অপ্রিয় কথাও আমরা মাঝে মধ্যে আলোচনা করেছি নিজেদের মধ্যেই অবশ্য, যদিও সেটা, কিন্তু আমরা যেহেতু এখানে যারা এসছেন তাদের সবাইকে আমাদের ঘরের মানুষ মনে করি, সেই জন্য আমি এই কথাগুলো সবসময় বলি যে এমন একটা অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে যে অংশগ্রহণ করার জন্য অনেকে রয়েছেন কিন্তু শ্রোতা দর্শক নেই। এটা বহু জায়গাতেই অনেকেই এটা আজকাল অনুভব করতে শুরু করেছেন। যে যেমন লেখকদের ক্ষেত্রে আমরা দেখি, আমি নিজে চর্চা করি বলে বুঝতে পারি যে লেখা পড়ার লোকের থেকে লেখকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। এই অসুবিধাটা, এই অস্বস্তিটা আমাদের মধ্যে সবসময় কাজ করে। কিন্তু যেভাবে তারপর আমরা অনুষ্ঠানগুলোকে সাজানোর চেষ্টা করেছি, তাইতে মনে হয়েছে শেষ পর্যন্ত যে হ্যাঁ, সকলে অন্তত এসে বসবেন। অন্তত আমরা দু চার কথা আমরা সবসময় চেষ্টা করেছি যে কোনো একটা অনুষ্ঠান যাতে খুব বেশি দীর্ঘস্থায়ী না হয়, যাতে কেউ না মনে করেন যে কতক্ষণ ধরে আর একটা লোক মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে, আমরা কতক্ষণ বসে শুনবো। ব্যাপারটা ঠিক সেরকম নয়। এইভাবেই আমাদের অনুষ্ঠানগুলো এগোবে। আজকে 3 দিনের অনুষ্ঠানের একেবারে প্রথম পর্যায়ের অনুষ্ঠান, এইটা দিয়ে আমাদের সূচনা। আমি এরপরে বেশি সময় নষ্ট না করে আমি খুব দু চার কথা, আপনারা বুঝতেই পারেন যে আমার পক্ষে একটু অসুবিধা আছে, তার কারণ প্রয়াত পিতৃদেব যদি খ্যাতিমান হন, তার ছেলে মেয়েদের পক্ষে একটু অসুবিধা সবসময় আছে। তার কারণ হচ্ছে যে তাকে বলতে গেলে আমি এখানে যত দাঁড়িয়ে কথা বলি না কেন, তার ছবিটা পেছনে সবসময় ভেসে উঠবে। কথা হচ্ছে যে তার শতবর্ষ বলেই আজকে আমরা এই বক্তৃতাটা আয়োজন করা হয়েছে। এবং একজন মানুষের স্মারক বক্তৃতা দিতে গেলে তার জীবন এবং সাহিত্য সম্বন্ধে তো কিছু কথা বলতে হয়, কিন্তু কথা হচ্ছে যে সীমিত সময়ের মধ্যে আমি কতটুকু কথাই বা বলতে পারবো। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে, এবং তার সঙ্গেও পবিত্রদাকেও বলে রাখছি, ওদিকে দেবদূতও মনে করিয়ে দিও যে নবদা 2 মিনিট আছে কি 4 মিনিট আছে, একটা কিছু বলে দিও, কারণ আমি বলতে গেলে বকর বকর করেই যাচ্ছি, হয়তো আপনাদের মনে হচ্ছে কখন শেষ করবে। খুব সংক্ষেপে একটা কথা বলি যে সমরেশ বসু এমনই এক আমাদের আধুনিক বাংলা সাহিত্যের ব্যক্তিত্ব, যার জীবন এবং সাহিত্য দুটো নিয়ে কথা বলতে গেলে শুধু 1, 2, 3, 4-এর মতন উল্লেখ করা ছাড়া আর খুব বেশি কিছু কথা বলার এখানে অবকাশ নেই আমার। তার কারণ হচ্ছে কি, আধুনিক বাংলা সাহিত্য যদি আমরা বঙ্কিমচন্দ্র থেকেও যদি ধরি, বঙ্কিম, রবীন্দ্র, শরৎ এই পেরিয়ে আসার পরে যে মাইলস্টোনগুলোকে যদি ধরা যায়, সেখানে 3 বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বিভূতি মানিক, এরপরে পেরিয়ে আসার পরে আপনারা বুঝতেই পারছেন যে আমি জাম্প কাট করছি যাকে বলে, একই ধাপ পেরিয়ে পেরিয়ে এসে। তারপরে এর মাঝখানে অনেক বিখ্যাত লেখক সাহিত্যিকরা থাকা সত্ত্বেও সমরেশ বসু এবং কালকুট, এই দুটো নাম একজন লেখকের মধ্যে আসার পরে তিনি আমাদের ক্রমাগত বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের একটি মূল স্তম্ভ হয়ে উঠেছেন। এবং একথা আমি আলাদা করে বলছি বলে আপনারা সেটা ভাববেন না, কারণ আমার তার খ্যাতি, তার সৃষ্টি সম্ভার নিয়ে
আমার বিজ্ঞাপন করার খুব একটা প্রয়োজন কিছু নেই, কিন্তু এই কথা নিশ্চয়ই যে তার প্রয়াণের আজকে 35 বছর হয়ে গেছে, তারপরেও তার লেখা, তার সাহিত্য উভয় নামেই কতখানি প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহের কোনো জায়গা নেই। এবং আরও দু একটা কথা এগিয়ে বলা যেতে পারে যে রাজনৈতিক উপন্যাসের ক্ষেত্রে এখনও পর্যন্ত বোধহয় সমরেশ বসুর পরে সেরকম ধরনের কোনো উপন্যাস বেরিয়েছে বলে আমার অন্তত জানা নেই। এবং এই কথাগুলো আমি যেটা বলছি, আমি চর্চা করি বলেই যে শুধু বলছি তা নয়, আমি মোটামুটি সাহিত্য বোদ্ধা এবং অধ্যাপক যারা তাদের মতামতের কথা জেনে সেটা বলছি। এখন কেন সমরেশ বসু প্রাসঙ্গিক সে কথা বলতে গেলেও অনেক কথা বলতে হয়, কিন্তু তার জীবন সম্বন্ধে দু একটা কথা এরকমভাবে বলা যেতে পারে যে যেভাবে তিনি শুরু করেছিলেন জীবন, বাংলাদেশ থেকে আসা বোহেমিয়ান বাউন্ডু লেগোচের কিশোর, তারপরে সে ভাসতে ভাসতে এখানে পশ্চিমবঙ্গে এসে বন্ধুবান্ধব জুটিয়ে ফেললেন এবং তারপর সেখান থেকে হাতে লেখা পত্রিকা। তার কারণ ছোটোবেলা থেকেই তাকে প্রাতিষ্ঠানিক পড়াশুনো যেভাবে বাড়ির লোকেরা সেরকমভাবে চেষ্টা করা সত্ত্বেও দেখলেন যে একে ঠিক সেরকমভাবে বেঁধে রাখা যাচ্ছে না, তার কারণ স্কুলের ঘরে বসে সে তো দেখছে অন্য জিনিস, সে তো দেখছে বাইরের পাখি, সে দেখছে আকাশের মেঘ, সে কানে শুনতে পাচ্ছে নদীর মধ্যে দিয়ে নৌকো চালানো ছলছল শব্দ। তা সুতরাং স্কুলের ঘর তাকে বেঁধে রাখবে কী করে? পশ্চিমবঙ্গে চলে আসার পর তার বন্ধুবান্ধব ইত্যাদি ইত্যাদি জুটলো, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আর যা কিছু জোটে এঁচড়ে পাকা লোক যাদের বলে তাদের পক্ষে, যেমন বিড়ি খাওয়া ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ধরে গেল। এবং খুব অল্প বয়স থেকেই তার এইসব তথাকথিত পাকামের দিক খুব পরিস্ফুট হতে শুরু করলো। একই সঙ্গে বাঁশি বাজানো এবং লেখা এবং বহু মানুষের সঙ্গে যোগাযোগ, যাত্রা দলের সঙ্গে বেরিয়ে পড়া, বয়স ছাড়া অন্যান্য মানুষদের সঙ্গে খুব দহরম মহরম, এই করতে করতে দেখা গেল কি যে তিনি মোটামুটি রাজনীতিতেও ঢুকে গেছেন একই সঙ্গে। বলা বাহুল্য বামপন্থী রাজনীতি। বামপন্থী রাজনীতি ঢোকার পরেও কিন্তু তার অস্থিরতা কাটেনি, বোধহয় কোনো শিল্পীরই কাটে না। যিনি শিল্পী হন তিনি সবসময় ভাবেন তার নিজের স্বাধীনতার কথাও চিন্তা করেন একই সঙ্গে। এবং সেখানে বোধহয় বামপন্থী রাজনীতিতে ঢোকার পরে তার মনে হয়েছিল যে আমি সেই স্বাধীনতাটা কিছুতেই পাচ্ছি না যাতে আমি সত্যি কথাটা বলতে পারি, এবং সত্যি কথা না বললে কিন্তু শিল্প চর্চা হয় না। রাজনীতির পাঠ মোটামুটি সেখান থেকেই কেটে গেল। ইতিমধ্যে তিনি বিবাহিত, বুঝতেই পারছেন আমার মার সঙ্গে, এবং সব কিছুর দিক দিয়ে একটা অদ্ভুত ধরনের গোলমালের ব্যাপার। ইনি হচ্ছেন তথাকথিত বাঙাল, আমার মা হচ্ছেন একেবারে খাঁটি কাঁঠালপাড়ার 24 পরগনার ঘটি। এরা হচ্ছেন, আমরা হচ্ছি কায়স্থ মানে আমার বাবা, এবং আমার মায়েরা হচ্ছেন একেবারে বৈদিক ব্রাহ্মণ মুখার্জি। সুতরাং সব কিছু একেবারে এমন ধরনের একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল যে এদের বিবাহটা হয়ে গেল তখন ইন্টারকাস্ট ম্যারেজ, এবং তাদের সমাজ ছেড়ে এখানটা চলে যাওয়ার মতন অবস্থা দাঁড়ালো। এবং তারপরে আমরা সিঁড়ি ভাঙা পরপর 4টে ভাই বোন হয়ে গেছি। এই অবস্থাতে রাজনীতি করার দায়ে তিনি হয়ে গেলেন গ্রেপ্তার, রাজনৈতিক বন্দী। রাজনৈতিক বন্দী হওয়ার পরে আমার মা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের কাছে গিয়ে বললেন যে আমার তো 4টে ছোটো ছোটো বাচ্চা, আমার বরকে তো আপনারা ধরে রেখে দিয়েছেন, তা আমি এখন খাবো কোত্থেকে? সুতরাং এই উদাহরণটুকু বলার পরে আর বেশি কিছু বলছে না, তার কারণ একটু পরিচয়টা এই জন্য দিয়ে দিলাম যে এরকম ধরনের একজন মহিলা যদি উত্তরকালের সমরেশ বসুর জীবনে যদি না থাকতেন, তাহলে তার পক্ষে সমরেশ বসু হয়ে ওঠা কতখানি সম্ভব হতো সেটা আমাদের আজকেও বিবেচ্য। যাই হোক, জেল থেকে ফিরে আসার পরে সমরেশ বসু দেখলেন তার আগে একটা কাজ করতেন তিনি, যে কাজটা ছিল কেন্দ্রীয় সরকারের ইছাপুর রাইফেল ফ্যাক্টরির চাকরি। সেই চাকরিটা রইল না, এবং তাকে বলা হলো যে তুমি বন্ড দাও, মুচলেখা লিখে দাও। মুচলেখা দেওয়ার কথাটা উল্লেখ করলাম এই কারণে যে ওই মুচলেখাটি সমরেশ বসু লিখে দেননি। এবং এই রকম একটা খারাপ পারিবারিক বলবো না, আর্থিক সাংস্কৃতিক অবস্থার মধ্যে থেকেও যে লোক চাকরির অফারকে মুচলেখা দিয়ে গ্রহণ না করে, তার শিরদাঁড়াটা কতখানি শক্ত ছিল সেইটা আমাদের ভাবতে হবে। কিন্তু আজকে যে দৈন্যে আজকে আমরা সকলেই জর্জরিত, যে এমনকি লেখক সাহিত্যিক শিল্পী তাদের মধ্যেও আজকে আর সেইটা খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে একদা আমরা বলতাম শিরদাঁড়া। তখনকার দিনে এই অবস্থা আরও খারাপ ছিল। পরিস্থিতিটা কীরকম ছিল তখন? দেশ সদ্য স্বাধীন হয়েছে, প্রবল উদ্বাস্তুর চাপ আমাদের পশ্চিমবঙ্গের দিকে, এবং একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দেশটা চলেছে।
অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কি নয়। এই রকম একটা অবস্থার মধ্যে 40-এর দশকের শেষ দিক সমরেশ বসু একটি গল্প প্রকাশিত হয়েছিল, গল্পের নাম আদাব, এবং সেই গল্প সিলেক্ট করেছিলেন, নির্বাচন করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এর পরের গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় অমনোনীত করেছিলেন এবং লিখে দিয়েছিলেন যে আপনার আগের যে গল্পটি আমরা শারদীয়া পরিচয় পত্রিকায় ছেপেছি 1946 সালে, আপনার পরের গল্পটি সেই গল্পের মান রক্ষা করতে পারবে না বলে আপনার এটি অমনোনীত হয়েছে, আপনি আরেকটি লেখা আমাদের লিখে পাঠাবেন। পরবর্তীকালে সমরেশ বসু নিজের জীবনের নিজের কথা ছিল যে আমার জীবনে এই একটি অমনোনয়ন আমার জীবনের সাহিত্য ধারা স্থির করে দিয়েছিল, আর জীবনে কোনো একটি রচনা আমার কোনো দিন যাতে অমনোনীত না হয় এইটা ভেবে আমি সবসময় লিখেছি। এখানে জীবন এবং সাহিত্যের কথা একই সময় খানিকটা মিশে যাচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, আমাকেও মেশাতে হচ্ছে, কেন আমাকে সময়ের দিকে ভাবতে হচ্ছে বলে। পরবর্তীকালে জেল থেকে ফিরে আসার পরে তখন গৌরী বসু, ওর স্ত্রী, আমার মা, বলেছেন যে কাজ করতে গেলে তোমার মনে হবে যে তুমি নিজে ঠিকমতো বেঁচে নেই, আমি কোনোদিন তোমাকে সেই কাজ করতে বলতে পারবো না। আমার মায়ের ডাকনাম ছিল বুড়ি, তখন সমরেশ বসু তাকে বলেছিলেন যে তুমি যা বলছো তার মানে হচ্ছে যে 4টে ছোটো ছোটো বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গা থেকে ঝাঁপ মারা। তা আমার মা তখন বলেছেন যদি কপালে সেটা লেখা থাকে তাহলে সেটাইকেই মানতে হবে। সুতরাং সেই যাত্রাটা তারপর শুরু হলো, যে একটি ভাঙা নৌকো, মানে কিছুই ছিল না, আমাদের 1.5 কামরা একটা টালির ঘর ছিল, সে ভাড়াটা দেওয়ার মতনও ক্ষমতা ছিল না। সুতরাং আমি যেটাকে বলি যে একটি ভাঙা নৌকোয় দুজন, একজন মাঝি আর একজন যে হাল ধরে রাখে, এরকম দুজন, আর তার সঙ্গে ছোট ছোট 4টে বাচ্চা, তারা এরকম করে রয়েছে যাদের পেটের মধ্যে সবসময় ক্ষুধার্ত সিংহরা হাঁ করে রয়েছে, ভরার যা উপায় নেই। এইরকম একটা অবস্থাতে এই সংসারটা চলতে শুরু করলো। এই পরিস্থিতি কিছুর মধ্যে একটু একটু করে বদলাতেও শুরু করলো যখন থেকে আনন্দবাজারের সঙ্গে যোগাযোগ হয়েছিল সমরেশ বসুর। কারণ তখন কুম্ভমেলা এসে যাচ্ছিল, যে কুম্ভমেলা নিয়ে প্রতিদিনের খবর আজকে আপনারা দেখছেন। অদ্ভুত কাকতালীয়ভাবে দেখছিলাম সেদিনকে যে এই যে স্ট্যাম্পিডের কথা আমরা এখন দেখছি, আজ থেকে কত বছর হবে, 1954 অমৃত কুম্ভের সন্ধানে যখন লেখা হয়েছিল কালকুটের, সেই 1954 থেকে আজকে এত বছর পরে, ধরুন 80 বছর তো হয়ে গেলই, এই একই ঘটনা কিন্তু অমৃত কুম্ভের সন্ধানে ছিল, যে স্ট্যাম্পিড হয়ে সেদিনকে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। এবং সমরেশ বসুর কথা থেকে এরা বারবার করে দেখছিলাম টেলিভিশনে উদ্ধৃতি দিচ্ছিলেন যে এত বছর আগে কালকুট প্রথমবার অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে, কুম্ভমেলাতে গিয়ে এই কথা কিন্তু বলে গিয়েছিলেন। আমার মনে হয় এখানেই বোধহয় লেখকদের বিশেষত্ব, যে তারা অনেকটা দূরের জিনিস দেখতে পান, ফোর্সি করতে পারেন। আনন্দবাজারে যাওয়ার পরে গিয়ে বলেছিলেন যে আমার শুধু একটা ইচ্ছে, আমি একটু কুম্ভমেলায় যাব, কিন্তু আমার যাওয়ার পারানির কড়ি আমার নেই, আমার কিচ্ছু নেই, পয়সা কড়ি 3rd ক্লাসের টিকিট কেটে যাব তাও নেই। তখন ওরা বলেছিলেন, আমি সংক্ষেপেই বলছি আপনাদের, হ্যাঁ গল্প বলার মতন বলছি তাই, তখন ওরা বলেছিলেন যে আপনি একটা কাজ করুন, একটা বক্স ক্যামেরা জোগাড় করুন, আর যার কাছ থেকে ধার দেনা করে টোরে একটা 3rd ক্লাসের টিকিট কেটে এলাহাবাদ চলে যান। সেবারে এলাহাবাদে হয়েছিল পূর্ণ কুম্ভ। যদি চলে যান সেখানে আমাদের কেউ না কেউ থাকবেন, তারা আপনাকে সেখানে রিসিভ করবেন, তারা বলে দেবেন অন্তত তার বাকিটা কী করতে হবে। আর ওখানে গিয়ে আপনি একটা পোস্টকার্ড হোক, ইনল্যান্ড হোক, কিছুর মধ্যে কিছু না কিছু যা দেখছেন লিখে আমাদের পাঠিয়ে দেবেন, প্রতি লেখার জন্য আপনাকে 20 টাকা করে দেবো আমরা। অ্যান্ড দ্যাট ওয়াজ হাউ ইট স্টার্টেড। তার আগে ইতিমধ্যে ওর কয়েকটা লেখাটেখা বেরিয়ে গেছে, গল্প বেরিয়ে গেছে, এরপরে অমৃত কুম্ভ সন্ধানে বেরিয়ে গেল। অমৃত কুম্ভের সন্ধানে ওখান থেকে যে লিখে পাঠিয়েছেন, ফিরে এসে বললেন যে দেখুন সাগরময় ঘোষকে তৎকালীন সম্পাদক, যে যা লিখেছি তাতে আমার একেবারেই মন ভরেনি। এবং সেই প্রথম ধারাবাহিক লেখা সমরেশ বসু লিখেছিলেন কালকুট ছদ্মনামে দেশ পত্রিকাতে, অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাস শুরু হলো, যেটা আজকে এখন সত্যি সত্যি তার বাকি ইতিহাস আপনাদের অনেকেরই জানা। ঠিক এইভাবেই শুরু হয়েছিল। কিন্তু তারপরে কি করে এই লোকটা তাহলে সেই অবস্থা থেকে আজকে এখানে এলেন? বহু লেখক কিন্তু শেষ পর্যন্ত একটা সময় জায়গা থেকে আরেকটা জায়গাতে এসে পৌঁছন এবং সেখান থেকে হারিয়ে যান। তারপরে না, এই লেখকটি হারাননি। না হারানোর পেছনে একটা কারণ হচ্ছে যে সমরেশ বসু তাঁর লেখার, যদি ধরি 4টি দশক, 42 বছর আসলে, কারণ তিনি তো অকাল প্রয়াত, তার লেখার মধ্যে যেটা ঘটেছে বারবার করে তিনি বাঁক নিয়েছেন। আসলে কোনো একটা জায়গাতে স্থির থাকেননি। প্রথম দশকেই তিনি যা লিখেছেন তার মধ্যে কয়েকটা যদি উল্লেখ করি, আপনাদের এখানে অনেকেই জানবেন, গঙ্গা উপন্যাস, বিটি রোডের ধারে, আর অমৃত কুম্ভের সন্ধানে, এই 3টেই যদি নাম করি, দেখা যায় যে প্রথম দশকেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন যে 3 বন্দ্যোপাধ্যায়ের পরও একজন লেখক কেউ না কেউ এসছে যে কিছু বলতে এসেছে।
এবং তিনি তার প্রতিটি লেখার মধ্যেই বারবার করে এই কথা বলতে চেয়েছেন যে আমার কিছু বলার আছে, আমার অন্যরকম করে কিছু বলার আছে, যা এর আগে যারা বলেছেন তাদের থেকে আমি একটু অন্যরকম করেই বলছি। যে কারণে নদীর ওপরে অনেক উপন্যাস থাকা সত্ত্বেও বিভূতিভূষণের ইছামতি, তারাশঙ্করের হাঁসুলি বাঁক, তারপরে অদ্বৈত মল্লবর্মণের, আপনারা সবাই জানেন এগুলো, তা সত্ত্বেও কেন আর একটা নদী নিয়ে উপন্যাস? তার কারণ এই লেখকটি প্রমাণ করেছিলেন যে এত বিখ্যাত লেখকরা লেখার পরেও আমি আরেকটু নতুন করে নদীর কথা বলতে চাইছি, নদীভিত্তিক উপন্যাস আমি আর একটা সেই জন্যই লিখেছি, এবং সেই উপন্যাসও শেষ পর্যন্ত হয়ে গেল অল টাইম ক্লাসিক। তার সঙ্গে সঙ্গে কালকুটের অমৃতকুম্ভের সন্ধানে। এই প্রথম দশকের ঘটনাটার পরে বোঝা গেল যে একজন শক্তিশালী লেখক বাংলা সাহিত্যে এসেছেন, এবং এই সঙ্গে সঙ্গে সাহিত্য জীবনের সঙ্গে সঙ্গে তার ব্যক্তি জীবন, সংসার জীবন, সেটাও একটু একটু করে বদল হতে লাগলো। তার কারণ অমৃতকুম্ভের সন্ধানে উপন্যাস হিসেবে বেরোনোর পরেই তৎকালীন বম্বের বিমলদার প্রোডাকশনস সেটা ছবি করার জন্য কিনেছিলেন। ছবি কেনার জন্য কিছু টাকা পয়সা এলো, সেই টাকা পয়সা তো সবই যাচ্ছে সংসারের, সুতরাং একই সঙ্গে সংসার একটু করে বদলাচ্ছে, তার সাহিত্য জীবনে বদলাচ্ছে। দ্বিতীয় দশকে তিনি লিখেছেন এমন কিছু উপন্যাস যেটা নিয়ে সব থেকে বেশি আলাপ আলোচনা হয় সর্বত্র, বিবর প্রজাপতি, পাতক ইত্যাদি ইত্যাদি, স্বীকারোক্তি। অনেকে সেখানটা থেমে গেছেন, কিন্তু সেটা পাঠকরা থেমেছেন হয়তো, কিংবা যারা ভেবেছেন তারা থেমেছেন, লেখক কিন্তু থামেননি ওখানে। যদিও বহু আলোচিত, বহু সমালোচিত, এবং তাকে একই সঙ্গে বিভিন্ন রকম বৈপরীত্যের মধ্যেও পড়তে হয়েছে, সমালোচনা শুনতে হয়েছে, এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে সমরেশ বসুর লেখা মানেই হচ্ছে এই এখনকার এই ধরনের সমস্ত বাচালতা, যৌনধর্মী লেখা ইত্যাদি 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 ইত্যাদি। ব্যাপারটা কিন্তু সেখান থেকে পুরো ঘুরে গেল। দ্বিতীয় দশকের পরে সমরেশ বসু আবার যা লিখতে শুরু করলেন, একেবারে পুরো অন্যদিকে বেঁকে গেল তাঁর লেখা। সেই সময় তিনি লিখেছেন বাথান, টানাপোড়েন, আরও বহু আমার নামও মরছে না, এত উপন্যাস আছে যে সেই সময় প্রচুর, ওদের বলতে দাও, নানান কিছু, নকশাল মুভমেন্টের উপরে লেখা একাধিক উপন্যাস, শিকল ছেঁড়া হাতের খোঁজে। সবাই তখন ভাবলি যে না, শাম্ব তখন আসেনি, তখন শাম্ব অনেক পরে, শাম্বতে আসা সমরেশ বসু না, কালকুটের। তো এইগুলো যখন লেখা চলছে তখন মনেই হলো না যে এই লোকটাই কিন্তু এর আগের দশকে লিখেছেন বিবর প্রজাপতি ইত্যাদি। সুতরাং লেখক যে বাঁক নিচ্ছেন, এই লেখক বারবার করে বলছেন না, আমি এক জায়গায় থামতে আসিনি, আমি কিন্তু ঠিক নদীর মতন আঁকে বাঁকে বেরিয়ে চলে যাচ্ছি। বেরিয়ে গিয়েছিলেন তৃতীয় দশকে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা ছিল কালকুটের একাধিক রচনা, অদ্ভুত ধরনের অন্যরকম রচনা, যেটা সমরেশ বসুর সঙ্গে তার কোনো দশকের লেখার সঙ্গে একেবারেই মেলল না। তাহলে সেখানেও এই লেখকের তার কৃতিত্ব, তার মেধা, তার প্রতিভা, এ সম্বন্ধে প্রশ্ন ওঠার আর কোনো অবকাশ রইল না। চতুর্থ দশকে আসার পরে সমরেশ বসু তখন রীতিমতো প্রতিষ্ঠিত বাংলা সাহিত্যের অন্যতম লেখক, এবং শুধু তাই না, সাংস্কৃতিক জগতে প্রায় স্ট্যাটাস সিম্বল বলা উচিত, যে তখন আমরা তো বড় হয়ে গেছি, আমি তখন মিডল স্কুলে পড়তে ঢুকে গেছি অলরেডি, সুতরাং আমরা বড় হয়ে গেছি, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা মজার ঘটনা কি জানেন তো, আমি যখন এখানকার বিয়েতে ন্যাশনাল মেডিকেল কলেজে আমি যখন পড়তে গেছি, তখন আমার প্রথম ঢোকার পরেই নাম হয়ে গেল বিবরের ছেলে। তার কারণ হচ্ছে সেটা 1966-67 সাল, তখনও মানে মেডিকেল কলেজের ছেলেমেয়েরা কিন্তু তখন বাংলা সাহিত্যটা হয়তো পড়তো, এখন নিশ্চয়ই পড়ে না আর, কিন্তু তখনও পড়তো, তাহলে তো আমার নাম হয়ে যাবে কেন, আমি ঢোকার মাত্র আমার নাম হয়ে গেল একদম বিবরের ছেলে। এবং বিবর এতই তখন মানে জনপ্রিয় উপন্যাস হয়েছিল, কিংবা বিতর্কিত উপন্যাস হয়েছিল। যাই হোক, চতুর্থ দশকে এসে সমরেশ বসু ঠিক করলেন বাংলা সাহিত্যের একটা দিক খুবই দুর্বল হয়ে রয়েছে, নড়বড়ে হয়ে রয়েছে, সেটা হচ্ছে সত্যি সত্যি জীবনধর্মী উপন্যাস। জীবনধর্মী উপন্যাস বলতে তখন যেগুলো ছিল, এখনও আছে, অধিকাংশ সেগুলো বিদেশি ভাষাতে, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, দ্য লাস্ট ফর লাইফ, এরকম ধরনের বেশ কতগুলো উপন্যাস রয়েছে যে জীবনধর্মী উপন্যাস বললেই সেগুলোকেই মনে হতো। চতুর্থ দশকে এসে যখন ভাবলেন, তার আগে থাকতেই একটা প্রস্তুতি চলছিল জীবনধর্মী উপন্যাস, তখন সমরেশ বসু সিলেক্ট করলেন যাকে, রামকিঙ্কর বেজ। এতই কঠিন একটি বিষয় যে একজন শিল্পীর জীবন নিয়ে জীবনধর্মী উপন্যাস, ব্যাপারটা হচ্ছে এমন যে তাকে নিয়ে যে জীবনধর্মী উপন্যাস লেখা হবে, তার জীবনটাকে তো গুলে খেতে হবে সেই লেখককে। এটা আমি টের পেয়েছি পরবর্তীকালে, আমি জীবনধর্মী উপন্যাস নিয়ে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি, কিছু বই লিখেছি সেই জন্যে। কিন্তু যাকে তিনি নির্বাচন করলেন, রামকিঙ্কর বেজ, তার উপরে সেরকম ধরনের কোনো তার জীবনী লেখা, তাকে নিয়ে লেখা বই ইত্যাদি প্রায় কিছুই নেই। কিন্তু
সমরেশ বসু তথ্য জোগাড় করতে শুরু করলেন গোয়ালিয়র, দিল্লি, শান্তিনিকেতন, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে। আমাদের এখানে বাঁকুড়ার বিশিষ্ট কবি আজকে এখানে আছেন মধুসূদন দরিপা, তারা জানে খানিকটা। মধুসূদন আমাকে নিয়েও গিয়েছিল আগে বাঁকুড়াতে রামকিঙ্কর বাড়িতে দেখাতে। কিন্তু এইটা করতে করতে সমরেশ বসুর ততক্ষণ বয়স হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, অন্যান্য লেখার প্রচুর চাপ আছে, কিন্তু এইটা নিয়ে কিন্তু ওই নতুন বাঁকে গিয়ে নতুন লেখা কিছু না কিছু লিখব, এই ভাবনা থেকে শুরু করলেন এই তথ্য সংগ্রহ। সত্যজিৎ রায়ের কাছে গেলেন। সত্যজিৎ রায় তখন সমস্ত কিছু শোনা টোনার পরে সমরেশ বসুকে একটা আইডিয়া দিয়েছিলেন, বললেন যে খুব ভালো হয়, দেখুন আপনার তো মানে রামকিঙ্কর সম্বন্ধে তো অনেক কিছু আছে, কিন্তু আপনি কিছুই তো পাবেন না কোনো, সেগুলো মানে লিখিত আকারে প্রিন্টেড ভার্সানে সেরকম কিছু লেখা নেই, জীবনী তো নেই। আপনি বরং, উনি তো ছবি করেছেন বিনোদ বিহারীকে নিয়ে, দ্য ইনার আই বলে আপনি বরং বিনোদ বিহারীকে নিয়ে জীবনধর্মী উপন্যাস লিখুন। এখন দুই বিশাল ব্যক্তিত্ব, তাদের মধ্যে যেটুকু কথা হয়েছে, আমি পরবর্তীকালে যেটুকু জেনেছি সেটা হচ্ছে এই যে কথাবার্তা হয়ে চলে আসার পরে সমরেশ বসু কয়েকদিন পরে টেলিফোন করে বললেন যে আপনি বলেছেন খুব ভালো, সবই ঠিক, কিন্তু আমি না, আমার কেবল মনে হচ্ছে আমি জীবনধর্মী উপন্যাসটা রামকিঙ্করকে নিয়েই লিখব। এও কিন্তু আর একটি সিদ্ধান্তেরই পরিচয়। সত্যজিৎ রায় যেখানে বলছেন যে আপনি এটা নিয়ে লিখুন, কিন্তু লেখকের নিজস্ব একটা কিন্তু বোধ, বুদ্ধি এবং তার মেধা কিন্তু সেইখানে থাকার দরকার আছে, যে চ্যালেঞ্জ। ঠিক প্রথম জীবনে যে ঘটনা ঘটেছিল, আনন্দবাজার থেকে বারবার করে বলেছিল আপনি তো, আপনার বয়স কম, কিন্তু আপনার তো এত বড় সংসার, আপনি চালাবেন কি করে? আপনাকে চাকরির ব্যাপারে একটা ব্যবস্থা কিছু করে দিচ্ছি, মাস মাইনে দরকার আপনার। অত্যন্ত বিনীতভাবে তখনও কিন্তু ভদ্রলোক বলেছিলেন গিয়ে যে আমি একটু চেষ্টা করে দেখি যদি শুধু লিখেই চালাতে পারি। মানে এই ধরনের একটা মানুষের সাহস কোত্থেকে আসে সেটাও যেমন ভাববার ব্যাপার। তার পেছনের একটা কারণ তো আমি উল্লেখ করেছি আগে, সেটা হচ্ছে যে তার পেছনে তার সহধর্মিণী গৌরী বসুর কথা। যাই হোক, রামকিঙ্করকে নিয়ে সেই কাজ শুরু হলো, হতে হতে তার শরীর আরও ভেঙে পড়ল এবং শেষ পর্যন্ত ওরাও অধীর হয়ে উঠছে দেশ পত্রিকা থেকে যে আমরা শুরু করতে পারছি না, ব্যাপারটা ছড়িয়ে পড়েছে খবর নিয়ে। যখন সমরেশ বসু শুরু করলেন তখন তার আয়ু প্রায় শেষ দিকে চলে এসেছে। একই সঙ্গে এই 4 দশকের লেখার সঙ্গে সঙ্গে বেরিয়েছে তার অজস্র একবারে নক্ষত্রের মতন ছোট গল্প। তার সঙ্গে সঙ্গে লিখেছেন রহস্য কাহিনী, তার সঙ্গে লিখেছেন কিশোরদের জন্য গোগল কাহিনী। এখনকার যারা যুবক এবং প্রায় প্রৌঢ় তারা অনেকে গোগলকে নিয়ে তারা মনে রেখেছেন, কিন্তু সমরেশ বসুর এরগুলোর সঙ্গে সঙ্গে যেটা আলাদা আর একটা ছিল ব্যক্তিত্ব, সেটা হচ্ছে কালকুট ব্যক্তিত্ব। কালকুট নিয়ে এমন ধরনের সমস্ত লেখা বেরিয়েছে যে সাহিত্য বোদ্ধারা সেগুলোকে বলেছেন সেগুলো হচ্ছেন অল টাইম ক্লাসিক প্রায়। আমি কয়েকটা জায়গাতে বলতে গিয়ে কথা বলেছি, দেখুন মশাই, সমরেশ বসুর নাম উঠেছে প্রায় 6 থেকে 8 বার তাকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হোক, কিন্তু তাকে পুরস্কার দেওয়া হয়নি। এবং এ তো জানেন যে আমাদের দেশের পুরস্কারে একটা নিয়মের ব্যাপারই আছে যে সেখানে খ্যাতিমান খুব এবং বিদ্রোহী গোছের লেখা লিখবেন কেউ, যিনি খুব খোলাখুলি লিখে দেবেন, যার মেরুদণ্ড খুব শক্ত হবে, তাকে আর যাই হোক না কেন পুরস্কারটা দিও না বাবা। কারণ পুরস্কার দিয়ে তাকে যে প্রশ্রয় দেওয়া হয় সেটা তিনি সে যে কী গণ্ডগোল পাকাবে তখন আমরাই বিপদে পড়ে যাব। সুতরাং সমরেশ বসুকে সাহিত্য একাডেমি এবং আনন্দ পুরস্কার ছাড়া অন্য কোনো পুরস্কার দেওয়া হয়নি। কিন্তু সত্যি কি সেই পুরস্কারের কোনো মূল্য আছে শেষ পর্যন্ত? পাঠকের দরবারে যিনি অলরেডি ইতিমধ্যে স্বীকৃত হয়ে গেছেন, তার একটা বাইরের পুরস্কার নিয়ে তিনি পেয়েছেন কি পাননি আমরা কি জানি? আজ পর্যন্ত আমাদের খ্যাতিমান যে সমস্ত লেখকরা আছেন তারা কে কোন পুরস্কার পেয়েছেন আমরা কি মনে রেখেছি? আমরা মনে রেখেছি তার লেখাকে, অথবা মনে রাখেনি তার লেখাকে। এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তা আমি বলেছিলাম দু এক জায়গাতে গিয়ে যে শুনুন মশাই, একটা কাজ কিন্তু করতে হবে, একটা লোককে আপনাদের 2টি লেখকের কৃতিত্ব দিতে হবে। কেন শুধু সমরেশ বসু যদি লিখতেন তাহলেই তিনি বিখ্যাত লেখক, শুধু কালকুট যদি লিখতেন তাহলেই তিনি বিখ্যাত লেখক। এবং এই ঘটনা কিন্তু যে একটি লোক স্বনামে এবং ছদ্মনামে একই রকমভাবে পুরস্কৃত, কিছু কিছু ক্ষেত্রে তিরস্কৃত, এই ঘটনা কিন্তু আর অন্য কোনো জায়গাতে ঘটেনি। আর সত্যি সত্যি তো তাই, শুধু পুরস্কার পাবেন একজন লেখক, তিনি তিরস্কৃত হবেন না, তিনি বিতর্কিত হবেন না, তাহলে তিনি কি দেবতা? তাহলে তিনি ঘট। দেবত্ব আরোপ করে তার যাই হোক না কেন শিল্পীর বিচার করা যায় না। সমরেশ বসু এইখানেই হচ্ছে তার জীবনের কথা না বলে তার সাহিত্যের কথা এইটুকু আমার মনে হয় বলার দরকার ছিল আমাদের, এই জন্য যে আজকে তার প্রয়াণের পরে 35 বছর কেটে গেছে। আমরা কিন্তু একটু দেখলাম যে ভুলে যাওয়াটা যেখানে আমাদের স্বভাব, বাঙালিরা আমরা যেখানে মনে রাখি না, এখনকার প্রজন্ম তারা তো আরও বেশি ভুলে যাবে,
তখন তাদের কাছে আরও অনেক বেশি চয়েস এসে গেছে, সেই অর্থে তারা অনেক কিছু জানতে পারে এখন অনেক বেশি। কিন্তু অতীতকে তাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের অন্তত, আমরা যারা এখনও জীবিত রয়েছি, আমরা যারা সাহিত্য নিয়ে বাংলা চর্চা করছি, বাংলা worldwide.com বলে এরকম ধরনের একটা জায়গাতে এসে পৌঁছেছি যেখানে সারা পৃথিবীর বাঙালির কাছে আমরা একটু একটু করে পৌঁছতে চাইছি। আমাদের বোধহয় এই দায়িত্বগুলো আছে যে একটু একটু করে আমরা তাদের মনে করিয়ে দেবো যে আমরা কিন্তু আমাদের অতীত ভুলতে পারবো না। আমরা যদি আমাদের অতীতকে ভুলে যাই তাহলে আমাদের নিজেদের আপনজনদের ভুলে যেতে হবে, তাদেরই আমরা স্বীকৃতি দিতে পারছি না। কিন্তু সেই স্বীকৃতিটা যদি না দিতে পারি তাহলে আমরা কিন্তু এখানে কিছুতেই থাকতে পারবো না। সুতরাং সাহিত্য, ভাষা এবং জীবন সমস্ত কিছু মিলিয়ে আমরা যতটা পারছি এই ধরনের বিশিষ্টজনদের আমরা স্মরণ করছি, মনে করছি এবং ভবিষ্যতেও করার চেষ্টা করব। সেই অনুভূতি থেকে, সেই উপলব্ধি থেকে আজকে সমরেশ বসু স্মারক বক্তৃতা বাংলা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মের প্রথম অনুষ্ঠান হিসেবে আমরা রাখার চেষ্টা করেছি। যেটুকু পেরেছি আপনাদেরকে যে বলেছি, অনেক কিছু বাদ রয়ে গেল, ভবিষ্যতে কখনো সুযোগ হলে হয়তো আবার বলার হতেও পারে, বলার ব্যাপার হতেও পারে। নমস্কার, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ নব। আপনারা যে বক্তৃতাটি শুনলেন সেটি একমাত্র নবকুমারই দিতে পারত। যে ব্যক্তি এবং একেবারে তার ভেতর থেকে, তার নিজের অভিজ্ঞতা থেকে, সন্তানের দৃষ্টি, লেখকের দৃষ্টি, সমালোচকের দৃষ্টি সব মিলিয়ে এরকম একটি বক্তৃতা অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব ছিল না। অসাধারণ এক স্রষ্টা ছিলেন, অনেক রকম মাত্রা ছিল তার। ঐতিহাসিকভাবে বিচার করা যায় কিভাবে বদলালেন, ও দশক দশক ধরে বদলেছে। আমাদের মনে আছে যে বিটি রোডের ধারে এগুলো পড়ার পরে উত্তরঙ্গ থেকে শুরু হলো, পড়ার পরে আস্তে আস্তে 50-এর গোড়ায় তিনি প্রশ্ন করছেন কমিউনিজম সম্বন্ধে, যে প্রশ্নগুলো কিন্তু পরে উঠেছে। সোভিয়েত যে ভাঙল, তার মূলে কোথায় কি বীজ ছিল, সেই প্রশ্নগুলো সমরেশ বসু অনেক আগে বুঝতে পেরেছিলেন। তার একটি উপন্যাস মানে সুসলভের রিপোর্টের আলোচনা করছে, সুসলভের রিপোর্ট নিয়ে কথা আছে। আমরা যেহেতু আমাদের যৌবনকাল সমরেশটা পড়তে পড়তে আমরা এগিয়েছি, সেই সম্বন্ধে সাহিত্য সম্বন্ধে বলবো না, আমি মানুষটি সম্বন্ধে বলবো। মানুষটিকে আবার একটু সময় কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। আমার সুনীল গঙ্গোপাধ্যায় বুধ সন্ধ্যা বলে একটি সংগঠন করেছিলেন, তো আমাকে ডেকে নিয়েছিলেন। সমরেশদার সঙ্গে প্রচুর আড্ডা হতো আর খুব তাঁর স্নেহ পেয়েছিলাম। আর মহানগর বলে একটি পত্রিকা সম্পাদনা করতেন, মহানগরে আমি লিখেছি সমরেশদার আমন্ত্রণে। অত্যন্ত স্নেহশীল, মিষ্টভাষী একটি মানুষ, গান অসম্ভব ভালোবাসতেন, রবীন্দ্রসঙ্গীত, আর অভিনয় করতেন চমৎকার। তার সঙ্গে আমরা অভিনয়ও করছি। মুক্তধারা, রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক রবীন্দ্র সদনে হয়েছিল, সমরেশদা, নীরেন চক্রবর্তী এরা সব মিলে অভিনয় করেছে। তো এই মানুষটিকে আমার অত্যন্ত উষ্ণ, স্নেহশীল মানুষটিকে আমার মনে আছে। তবে আমাদের প্রজন্মের সঙ্গে সঙ্গে এই স্মৃতিও তো শেষ হয়ে যাবে, মানুষটিকে জানতেন বেশি লোক থাকবে না। আমি তো তার চেয়ে মাত্র 12 বছর পিছিয়ে আছি। ঠিক আছে।